আমরা যদি গত 20-25 বছরের দিক তাকাই তাহলে আমরা একটা জিনিস দেখব যে সীমান্তে দীর্ঘদিন ধরে বাংলাদেশি মানুষ কিন্তু সীমান্তে নির্যাতনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং এই বিষয়ে যতবারই ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে ওখানে মারণাস্ত্র ব্যবহার করা হবে না এবং মৃত্যুর কারণ হবে এমন কোনো কাজ তারা করবে না, একেবারে সর্বোচ্চ পর্যায়েও তারা এই প্রতিশ্রুতি এবং এই সংক্রান্ত চুক্তিও ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই বিষয়গুলিকে কখনোই সম্মান দেখানো হয়নি। আর সাম্প্রতিককালে যে বিষয়টা হয়েছে যে ওখানে কাঁটাতারকে কেন্দ্র করে এবং কিছু এলাকায় সীমান্তে এমন কিছু ঘটনা আমরা দেখেছি গত 15-20 দিন ধরে, এবং তারপর আজকে যেটা দেখলাম যে দুই দেশের জনগণের ভিতর প্রচন্ড রকমের বাঘ বিতণ্ডা ইত্যাদি, এবং সেটা মারামারিও হয়েছে, মানে ঢিল ছোড়াছড়ি হয়েছে এবং আহত হয়েছে বাংলাদেশি। তো এইটার মধ্য দিয়ে নতুন একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমরা যে এতদিন শুধু ভারত আমাদের অসম্মান করে, ভারত তার আগ্রাসী নীতি অব্যাহত রেখেছে এইভাবে বলেছি, এবং জনগণ তো জনগণের ঐক্যকে আমরা সম্মান জানাতে বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে ভারতের সরকার এখন তার দেশের জনগণকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের জনগণের বিপক্ষে। আপনি যদি কিছুদিন আগের থেকে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যদি খেয়াল করেন, ভারতের মিডিয়াগুলি, সোশ্যাল মিডিয়া, মূল মিডিয়া ধারাবাহিকভাবে অপপ্রচার করেছে। ধারাবাহিকভাবে বাংলাদেশের এমন একটা প্রচার তারা চালিয়েছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, জঙ্গিরাই এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। হেন অপতৎপরতা নাই যেটা ভারতের মিডিয়াগুলো না করেছে। এবং তারই একটা অংশ আমি মনে করছি যে এখন সীমান্তে জনগণের সাথে জনগণের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকে নস্যাৎ করে এমন বৈরী একটা সম্পর্ক তৈরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের সাথে যে বন্ধুপ্রতিম একটা সম্পর্ক ছিল, মানুষের যে সম্মানজনক সম্পর্ক ছিল, যদিও এটা রাষ্ট্রে রাষ্ট্রে ছিল না, সেই জায়গাটিতে রাষ্ট্রের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে একটা নতজানু পররাষ্ট্রনীতির কারণে, একটা দাস সুলভ ভারতের আচরণগত কারণে এখানে সম্মানজনক বিষয়টা ছিল না রাষ্ট্রের। কিন্তু জনগণের সাথে জনগণের সম্পর্কটা খুব দৃঢ় ছিল। কিন্তু গেল 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি ভারতের কেন্দ্র, এবং পরবর্তীতে আমরা দেখেছি ভারতের ভিতরে মানুষ এক ধরনের অপপ্রচার এমনভাবে চালাতে লাগলো যে সেই অপপ্রচারকে মোকাবেলা করে যে সত্যকে উদ্ঘাটিত করা, সেই পথটি রুদ্ধ করে দিল। তারা ব্যাপকভাবে সাম্প্রদায়িক সন্ত্রাস বলি, সাম্প্রদায়িক দাঙ্গা বলি, এই ধরনের অপপ্রচার চালিয়েছে। এবং ছাত্রদের সেই আন্দোলনকে তারা কালিমা লেপনের চেষ্টা করেছে। বাংলাদেশের স্বৈর শাসককে তারা আশ্রয় দিয়েছে। ফলে মানুষের ভিতর কিন্তু একটা ক্ষোভ ছিল। এখন যেটা নতুনভাবে আমরা দেখছি যে ভারতের বিশেষ করে বর্ডার এলাকায় যে সমস্ত নাগরিক আছে, তারা বাংলাদেশের বর্ডার এলাকার নাগরিকদের উপর প্রচন্ড মারমুখী আক্রমণ শুরু করেছে। শুধুমাত্র নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার কারণেই কি এই ঘটনাগুলো ঘটছে, না এই সরকারকে একটা বেকায়দা ফালানোর একটা পরিকল্পনা রয়েছে ভারতের? দেখেন, আমরা যদি গত 20-25 বছরকে বিবেচনায় নেই তাহলে খুব স্পষ্ট যে ভারত আমাদের সাথে যে আচরণগুলো করেছে এটা বন্ধুপ্রতিম ছিল না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং যেহেতু বন্ধুপ্রতিম ছিল না, 5ই আগস্টের পরে কিন্তু আমরা আমাদের মর্যাদাটা বুঝে নেওয়ার চেষ্টা করছি, আমাদের অবস্থানকে সংহত করার চেষ্টা করছি। এটিও কিন্তু স্বাভাবিকভাবে ভারত হঠাৎ করে এই বিষয়টাকে মেনে নিতে পারছে না। আর আমরা এমনই এক জাতি, এমনই একটা দেশের নেতৃত্ব পেয়েছিলাম বিগত দিনে, স্বৈরাচারের যে আমলটা, যে ভারতের একজন পররাষ্ট্র সচিব এসে আমাদের রাজনীতিতে মাথা গলিয়েছে। এটা কিন্তু কল্পনার বাইরে, এবং এটা প্রকাশ্য ছিল। সুজাতা সিং এর যে ঘটনা ছিল এটার মধ্য দিয়ে, এবং আপনি অবাক হয়ে যাবেন, এই গেল নির্বাচনের সময়, ফ্যাসিস্টদের যে সর্বশেষ নির্বাচন, সেই সময় আমরা কি দেখলাম? বাংলাদেশের কয়েকটি নির্বাচনী এলাকার থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা অনেকেই বলেছে আমরা ভারতের আশীর্বাদ পুষ্ট ক্যান্ডিডেট। কখন এটা বলতে পারে?
যখন ক্ষমতায় যারা থাকেন এবং সেই দলের লোক যখন পা চাটে অপর কোনো দেশের, একেবারে শব্দটা এরকম। এবং আমাদের রাজনীতিবিদদের অধিকাংশের ভিতরে একটা ধারণা জন্মেছিল যে বাংলাদেশে ভারতের আশীর্বাদ ছাড়া বা ভারত যদি আমার পক্ষে অবস্থান না নেয় তাহলে আমার পক্ষে রাষ্ট্র ক্ষমতা যাওয়া বা পরিচালনা করা সম্ভব না, এরকম একটি ধারণার ভিতরে কিন্তু আমাদের মনোজগতে কিন্তু আমাদের ছিল। এটাকে আমরা অস্বীকার করতে পারি, অনেকেই বলে ফেলতে পারি যে না আমাদের এটা ছিল না, কিন্তু প্রত্যেকটা দলের প্রায় অনেকেই এই জিনিসটা মনে করতেন। এবং সেই মনে করার মধ্য দিয়ে ভারত কিন্তু চূড়ান্তভাবে আপনার সুযোগগুলি নিয়েছে। আপনার সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কিন্তু ভারতের ব্যবসায়ীদের যোগাযোগ ছিল কোনো না কোনোভাবে, সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এমনকি ভারতের রাজনীতিবিদ যারা ছিলেন, প্রেসিডেন্টের সন্তান থেকে শুরু করে অনেকেই বাংলাদেশের বিভিন্ন ব্যবসার মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন। আবার আমাদের দেশে অনেক রাজনীতিবিদ, অনেক বড় বড় নেতার ভারতের পাকঘরে পর্যন্ত যেতেন, এটা আবার খুব গর্বের সাথে বলতেন। হ্যাঁ, সম্পর্ক থাকতেই পারে বাংলাদেশের মানুষের সাথে ভারতের, বিশেষ করে বাঙালির সাথে তো একটা সম্পর্ক ছিল, এবং এই বাংলা ওই বাংলার অনেক বিয়ে শাদী এটা ওটা হয়েছে। কিন্তু সেইটা যখন সম্পর্কটা থাকে তেতো সম্পর্কের ভিতরে কিন্তু গর্ব করে বলার কিছু নেই, বা গর্ব করে ওই সম্পর্ককে দৃঢ় রাখারও কোনো দরকার নেই। তার মানে হচ্ছে যে ও যেমন আপনার কাছ থেকে সুযোগ নিয়েছে, আপনিও ক্ষুদ্র হলেও আপনিও আপনার ব্যক্তি স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছেন। কত বড় দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমি ভারতের আশীর্বাদ পুষ্ট ক্যান্ডিডেট, এটা পত্রপত্রিকায় পর্যন্ত আমরা দেখেছি। এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই জন্য তাকে কেউ নিন্দাও জানায় নাই, কেউ কৈফিয়ত তলব করে নাই, এবং সে ক্যান্ডিডেট ছিল কিন্তু আওয়ামী লীগেরই। তো এই হচ্ছে গত 15-16 বছরে আমার প্রতিবেশীর সাথে সম্পর্কের নমুনা। এইখান থেকে কি রাতারাতি বেরিয়ে আসা সম্ভব এখন? এখান থেকে একটা জিনিস তো হয়ে গেছে যে হ্যাঁ, আমরা আমাদের সম্মানজনকের বাইরে আমাদের সম্পর্ক থাকবে না, এই যে একটা স্ট্যান্ড নিয়ে ফেলছে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমি জানি না এই স্ট্যান্ড কতদিন বহমান থাকবে, কিন্তু এটা থাকা উচিত। এটা থাকা উচিত। বাংলাদেশের সব রাজনীতিবিদদের এই জায়গায় একমত হওয়া উচিত। ইয়েস, সৎ বেশি সুলভ সম্পর্ক আমাদের থাকবে, মর্যাদাপূর্ণ হতে হবে, তার ভিত্তি হবে ন্যায্যতা, কিন্তু নতজানু বা দাস সুলভ না, বা বড় ভাই সুলভ না। তো এই আমার যে খুব দুঃখ লাগে যখন একজন রাজনীতিবিদ চিন্তা করে যে ভারতের আশীর্বাদ ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না এবং ক্ষমতায় যাওয়া সম্ভব না। সেটা তো অধিকাংশ, আপনার কি মনে হয় যে এই ধারণাটা অধিকাংশ রাজনৈতিক দলই আসলে করে, যে ভারতের প্রভাব ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব না? টিকে থাকা সম্ভব না, যাওয়া সম্ভব না, স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব না। ছোট ছোট দলগুলি তো আর ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে না, তারপরও তারা এটা মনে করে।